এদিকে সত্যি সত্যি পুলিশ হত্যার বিচার শুরু হয়ে গেল। গ্রেফতার হতে চলেছে নাহিদ হাসনাত সার্জিস ও আসিফ মাহমুদ। অবশেষে জাতিসংঘ থেকে সুখবর পেলেন শেখ হাসিনা। মে মাসের মধ্যেই আওয়ামী লীগের স্বপ্ন পূরণ। আওয়ামী লীগকে ফেরাতে চেষ্টা করছে জাতিসংঘ। জাতিসংঘ আগামী এপ্রিল মে মাসের মধ্যেই আওয়ামী লীগকে বাংলাদেশে ফেরানোর জন্য যা কিছু করা দরকার সেগুলো করছে। এই প্রচারণাটা শুরু হয়েছে। এখন জাতিসংঘ কেন এই পদক্ষেপটা নেবে? অবশেষে ফাইনালি ৩৫০ জন পুলিশ হত্যার আনুষ্ঠানিক বিচার শুরু করার ঘোষণা দিয়েছে সরকার। প্রথম তালিকায় হুকুমের আসামি হিসেবে ফেসে যাচ্ছে নাহিদ হাসনাত, আক্তার সহ কোটা আন্দোলনের সকল সমন্বয়করা। এবার পুলিশ হত্যার বিচার শুরু। ফেসে যাচ্ছেন নাহিদ, হাসনাত, আসিফ মাহমুদ ও সার্জিস সহ আরো অসংখ্য বিতর্কিত জুলাই যোদ্ধারা। অবশেষে তাহলে পুলিশ হত্যার তদন্ত শুরু হয়ে গেল। আওয়ামী লীগের লোক যারা মারা গেছেন, ক্ষতিগ্রস্ত হয়েছেন, তাদের সেগুলোরও তদন্ত হবে, বা আন্দোলনকারীরা যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন সেটারও তদন্ত হবে, পুলিশ ক্ষতিগ্রস্ত হয়েছে সেটার, মানে সকল কিছুরই তদন্ত হবে, এটা বলা হয়েছে। তা আবার ৫ই আগস্ট আগে এবং পরে। ডেভিল ইনুসের পথ অনুসরণ করায় তারেক রহমানের চিঠির জবাবে দিল্লির না, করুণ পরিণতি ভোগ করতে হবে তারেক সরকারকে, এই বিএনপিকে। কি মনে করছো তোমরা? কমিটমেন্ট এবং ওয়াদা ভঙ্গ করে শান্তিপূর্ণভাবে চালাবা? এত সোজা? দর্শক, নতুন একটা নিউজ আপনাকে স্বাগতম। প্রিয় দর্শক, একের পর এক সুখবর পাচ্ছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তার দল আওয়ামী লীগ। দর্শক মণ্ডলী, ইতিমধ্যেই আবারও বাংলাদেশের পুলিশের আইজিপি ঘোষণা দিয়েছেন যে ৫ আগস্টের আগে এবং পরে শুধু পুলিশ নয়, যত মানুষের সাথে অন্যায় করা হয়েছে তাদের সকলের আইন অনুযায়ী বিচার হবে। দর্শক মণ্ডলী, তাই বলা হচ্ছে পুলিশ হত্যার তদন্ত কিন্তু চলমান রয়েছে এবং সেখানে কারা কারা ফেসে যাচ্ছেন সে বিষয়টি আজকের এই নিউজটি সম্পূর্ণ দেখলেই জানতে পারবেন। এছাড়াও দর্শক, যারা আওয়ামী লীগের নেতাকর্মীদেরকে হত্যা করেছেন নির্বিচারে, সেই বিচারটাও কিন্তু করা হবে বলে জানিয়েছেন পুলিশের সেই আইজিপি। দর্শক, এছাড়াও এবার জাতিসংঘ থেকে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সুখবর দেওয়া হয়েছে। সে বিষয়টি হয়তো আপনারা ইতিমধ্যেই ভিডিও শুরুতেই দেখেছেন। দর্শক, আপনাদের কাছে কি মনে হয়, মে মাসের মধ্যেই কি আওয়ামী লীগ আবারও পূর্ণরূপে রাজনীতিতে ফিরতে চলেছে কিনা তা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিন। এছাড়াও জানিয়ে দিন আপনি পুলিশ হত্যার বিচার চান কিনা। আপনার মূল্যবান মতামতটি অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিন। তো দর্শক, আর দেরি না করে চলুন দেখে আসবো আজকে সেই কাঙ্ক্ষিত ভিডিওগুলো। তবে তার আগে বলবো, যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিন। আর যারা ইতিমধ্যেই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন দর্শক, ভিডিওটিতে একটি লাইক দিয়ে আমরা ধারাবাহিকভাবে সবগুলো ভিডিওর আলোচনা দেখে আসি। আওয়ামী লীগকে নিয়ে আলোচনা কিন্তু থামেনি। এই আলোচনার মধ্যে একটা বড় আলোচনা তৈরি হয়েছে যে আওয়ামী লীগকে ফেরাতে চেষ্টা করছে জাতিসংঘ। জাতিসংঘ আগামী এপ্রিল মে মাসের মধ্যেই আওয়ামী লীগকে বাংলাদেশে ফেরানোর জন্য যা কিছু করা দরকার সেগুলো করছে। এই প্রচারণাটা শুরু হয়েছে এবং এরকম একটা বক্তব্য বিএনপি নেতা বীর মুক্তিযোদ্ধা ফজলুর রহমান দিয়েছেন বলে একটা ফটোকার্ডও ছড়িয়ে পড়ছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। চলুন একটু জেনে দেখি আওয়ামী লীগকে ফেরাতে সত্যিই জাতিসংঘ কোনো উদ্যোগ নিচ্ছে কিনা, আওয়ামী লীগের বিদেশি লবিংয়ের কি অবস্থা, আওয়ামী লীগ ফিল্ডে কি অবস্থায় ফিরছে, জাতিসংঘ এখানে ভূমিকা রাখছে কিনা, সেটা কতটা অথেন্টিক সেটা একটু বোঝার চেষ্টা করি এই ভিডিও। আওয়ামী লীগের ফেরার প্রসঙ্গে জাতিসংঘের তৎপরতা আছে কিনা এই ব্যাপারে বীর মুক্তিযোদ্ধা ফজলুর রহমানের বক্তব্য সম্বলিত একটা ফটোকার্ড ছড়িয়ে পড়েছে। সেই ফটোকার্ড নিয়ে দৈনিক যুগান্তর ফ্যাক্ট ফাইন্ডিংস নিয়ে একটা রিপোর্ট করার চেষ্টা করেছে। তাদের রিপোর্টের শিরোনামটা দেখে নিন, তারপরে আমরা একটু আলোচনায় যাই। সেখানে বলা হচ্ছে আওয়ামী লীগকে ফেরাতে পদক্ষেপ নিচ্ছে জাতিসংঘ, এই প্রশ্ন তারা করেছে। এখন মানে কি বলা হচ্ছে, এখানে বলা হচ্ছে যে আগামী মে মাসের মধ্যে আওয়ামী লীগকে প্রকাশ্যে রাজনীতিতে ফিরিয়ে আনতে পদক্ষেপ নিচ্ছে জাতিসংঘ। এই বক্তব্যটা হচ্ছে এটা যে মে মাসের মধ্যে আওয়ামী লীগকে ফেরানোর পদক্ষেপ নিচ্ছে জাতিসংঘ। সেইখানে জাতিসংঘের একটা বড় ভূমিকা থাকছে। এখন জাতিসংঘ কেন এই পদক্ষেপটা নেবে? যে জাতিসংঘ আওয়ামী লীগ সরকারের আমলে 24 জুলাই আগস্ট আন্দোলনের ব্যাপারে একটা রিপোর্ট দিয়েছে, 1400 জন মৃত্যুর ঘটনার কথা বলেছে তারা, যদিও জাতিসংঘ সেখানে বলেছে যে 15 আগস্ট পর্যন্ত 15 আগস্ট পর্যন্ত এই মৃত্যুর সংখ্যা 1400 হতে পারে। সেটাকেই 5 আগস্টের আগে পর্যন্ত প্রচার করার একটা টেন্ডেন্সিও আমরা অনেকের মধ্যে দেখেছি। কিন্তু 5 আগস্ট থেকে 15 আগস্ট পর্যন্ত বহু হত্যাযজ্ঞের ঘটনা ঘটেছে, প্রতিশোধের হত্যাকাণ্ড ঘটেছে, সেগুলো সহ জাতিসংঘ বলেছিল 1400-র মতো মারা যাওয়ার ঘটনা ঘটেছে। যদিও বিভিন্ন দিক থেকে অন্য আলোচনা হচ্ছে যে 1400-র অনেক বেশি পুলিশ সদস্যই নিহত হয়েছে আন্দোলনকারীদের বিভিন্ন আক্রমণে এবং 5 আগস্টের আগে পরে একটা দীর্ঘ সময় ধরে। সেই সময় জাতিসংঘ যে রিপোর্ট দিয়েছিল সেই রিপোর্টে কিন্তু এই কথাটাও বলেছিল যে যারা এর জন্য দোষী তাদের বিচার হতে হবে, কিন্তু দল হিসেবে কাউকে নিষিদ্ধ করা যাবে না। প্রত্যেকেই রাজনৈতিক দল হিসেবে রাজনীতি করার অধিকার প্রত্যেকের থাকতে হবে, এই কথাটা জাতিসংঘ তার রিপোর্টে বলেছিল। সুতরাং ওই ক্লু ধরে জাতিসংঘ আওয়ামী লীগ রাজনীতিতে ফিরুক এই ব্যাপারে একটা পজিটিভ অবস্থানে থাকতেই পারে। পরবর্তীতে আমরা প্রফেসর ইউনূসের 1.5 বছর যাবৎ জাতিসংঘের অবস্থান বারবার পরিবর্তন হতে দেখেছি এবং প্রফেসর ইউনূসের পক্ষে যে অবস্থান ছিল সেই অবস্থান থেকেও জাতিসংঘ সরে এসেছিল এমনটাও আমরা দেখেছি। সুতরাং
সুতরাং জাতিসংঘের এখানে একটা ভূমিকা থাকতে পারে। ভূমিকাটা আওয়ামী লীগের মানে সহযোগিতা করা ব্যাপারটা তা নয়। ভূমিকাটা এটা যে জাতিসংঘ চাই ইনক্লুসিভ রাজনীতি, জাতিসংঘ চাই গণতান্ত্রিক পরিবেশে সব দল যেন রাজনীতি করার অধিকার রাখে। সেই চাওয়াটার পক্ষে অবস্থান নিলে সেটা আওয়ামী লীগের পক্ষে অটোমেটিক অবস্থান হয়ে যাবে। সেই কারণে এখানে একটা ভূমিকা থাকতেই পারে। নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে জাতিসংঘের ভূমিকাটা যতটা না থাকতে পারে তার চাইতে বড় ভূমিকা এখানে রয়েছে ভারতের, এবং ভারত চেষ্টা করছে আমেরিকাকে দিয়ে প্রভাব বিস্তার করানোর। অনেকে বলার চেষ্টা করেন যে গত নির্বাচনটা বিএনপি যে বাংলাদেশের ক্ষমতায় এসেছে, বিএনপি ক্ষমতায় আসুক, বিএনপিকে সহযোগিতা করা হবে, এই ব্যাপারটা একেবারে ওপেন সিক্রেট করে দিয়েছিল ভারত এবং ভারতের বর্তমান সরকার। তারা চাইছিল বিএনপি ক্ষমতায় আসুক, তারা চাইছিল জামাত এবং এনসিপির জোট যেন ক্ষমতায় না আসে। সেই ক্ষেত্রে ভারতও একটা বিএনপির উপরে চাপ প্রয়োগ করতে পারে যে তোমাদেরকে আমি নির্বাচনের আগে থেকেই সহযোগিতা করেছি, সুতরাং তোমরা আমাদের কথাটা মানতে হবে তোমাদের, এবং আওয়ামী লীগকে রাজনীতি করতে দিতে হবে। ব্যাকডোরে যদি এরকম একটা সমঝোতা হয়ে থাকে তাহলে আওয়ামী লীগ রাজনীতিতে খুব শীঘ্রই ফিরছে। তার মানে এই না যে শেখ হাসিনা ফিরছেন, শেখ হাসিনাকে বাদ দিয়েই আওয়ামী লীগকে রাজনীতিতে ফিরতে হবে। শেখ হাসিনার ফেরার বাস্তবতা এখনো তৈরি হয়নি। শেখ হাসিনা ভক্ত যারা, তারা হয়তো মনে করছেন যে শেখ হাসিনা খুব শীঘ্রই ফিরবেন। সেই প্রত্যাশা যারা করছেন তারা এখনো হয়তো স্বপ্নের জগতেই রয়েছেন, সেই প্রত্যাশাটা পূরণ হওয়া কঠিন। তবে শেখ হাসিনার বিকল্প কে হবেন তাহলে? রয়টার্সের সঙ্গে সাক্ষাৎকারে ভোটের আগেই তারেক রহমান বলেছিলেন যে শেখ হাসিনার পরিবারের সদস্যরা তারা যদি চায় রাজনীতি করতে, জনগণ যদি তাদেরকে মেনে নেয় তাহলে তারা রাজনীতি করবে। সুতরাং সজীব ওয়াজেদ জয়ের নেতৃত্বে আওয়ামী লীগ আবার পুনর্গঠিত হওয়ার চেষ্টা করতে পারে, এটা একটা বড় ইস্যু। এখন দেখার বিষয় জাতিসংঘ থেকে কোনো বিবৃতি আদৌ আসে কিনা। বেশ কয়েকদিন থেকেই এই আলোচনা চলছিল যে জাতিসংঘ ব্যাকডোরে ভূমিকা রাখছে আওয়ামী লীগের পক্ষে, এবং আওয়ামী লীগের যে আওয়ামী লীগের যে লবিস্ট ফার্ম, সেই ফার্মটা জাতিসংঘকে কনভিন্স করতে সমর্থ হয়েছে। দর্শক, আপনার কাছে কি মনে হয় আওয়ামী লীগের লবিস্টরা তারা কি জাতিসংঘকে প্রভাবিত করতে পেরেছে? সত্যি জাতিসংঘ এই ক্ষেত্রে যদি প্রভাব বিস্তার করার চেষ্টা করে সেটা কতটুকু হবে, নাকি জাতিসংঘ আসলে একটা ঠুটো জগন্নাথ, তার প্রভাব বিস্তারে কিছুই যায় আসবে না, মূলত আমেরিকা যেদিকে আঙুল হারাবে সেদিকেই কাজ হবে। সেই আঙুলটা কার দিকে হেলাবেন তাহলে? ডোনাল্ড ট্রাম্প, নরেন্দ্র মোদীর সিগনালে আওয়ামী লীগের দিকে হেলাবেন, নাকি জো বাইডেনের পথ ধরে প্রফেসর ইউনুসকে জো বাইডেন যেভাবে প্রতিষ্ঠিত করার চেষ্টা করেছিলেন এবং আওয়ামী লীগকে উৎখাত করার ডিপ স্টেটের ষড়যন্ত্রের কথা শোনা যাচ্ছে, এবং ডিপ স্টেটের ব্যাপারে গতকালকেই আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া বলেছেন, একদিন আগেই যেটা বলেছেন যে ডিপ স্টেট প্রফেসর ইউনুসকে 29 সাল পর্যন্ত ক্ষমতায় রাখতে চেয়েছিল, অর্থাৎ মেটিকুলাস প্ল্যানগুলো ফাঁস হয়ে গেছে। সেই ধারাবাহিকতায় আমেরিকার মানে সিগন্যালটা শেখ হাসিনা কিংবা আওয়ামী লীগের বিপক্ষেই থাকবে কিনা, সেটাও একটা বড় প্রশ্ন। প্রিয় দর্শক, অবশেষে তাহলে পুলিশ হত্যার তদন্ত শুরু হয়ে গেল। দেখেন, শুরু হয়ে গেল এইভাবে কথাটা বলা বোধহয় ঠিক না, অলরেডি শুরু হয়ে গেছে। মানে আগে শুরু হয়েছে, আমরা হয়তো বা পরে জানতে পারবো যখন এটার অ্যাকশন আমরা দেখব। এটা আমার ধারণা। এই জন্য ধারণা যে দেখেন, এর আগেও আমাদের আইজিবি সাহেবের একটা বক্তব্য শুনছিলাম, তিনি বলছিলেন যে পুলিশ হত্যা তদন্ত হবে। পাশাপাশি আমাদের সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী এবং বিএনপির মহাসচিব জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব তিনি বলছিলেন যে পুলিশ হত্যার তদন্ত হবে। পরবর্তীতে যখন দেখলাম যে এই তদন্তটা হলে যারা ফেঁসে যেতে পারেন, যাদের সমস্যায় পড়তে হতে পারে, মানে যারা এই ঘটনাগুলো ঘটাইছেন তারা তো এমনি বিচলিত হয়ে পড়বেন, এটা স্বাভাবিক বিষয়। সেখান থেকে আমরা দেখলাম যে এটা যেন না হয়, হম্পদম্প এবং ভয়ভীতি দেখানোর চেষ্টা করা হলো। পরবর্তীতে আমাদের মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী জনাব সালাউদ্দিন আহমেদ বললেন যে না, এরকম কোনো কথা আমি বলি নাই। বরঞ্চ তিনি এরকমভাবে বক্তব্য দিলেন যে 1971 সালে মহান মুক্তিযুদ্ধের সময় আমাদের মুক্তিযোদ্ধারা যে সমস্ত কাজ, মানে মুক্তিযোদ্ধাদের সাথে 24-এর এটার মিলানোর মানে সেরকম একটা বক্তব্য আমার কাছে মনে হয়েছে। কিন্তু আজকে হলো 2026 সালের মার্চ মাসের 28 তারিখ। আজকে যে বক্তব্য, যে নিউজগুলো দেখতেছি, পড়তেছি এবং জানার চেষ্টা করতেছি, তাতে আমার কাছে মনে হইতেছে যে অলরেডি শুরু হয়ে গেছে তদন্ত। তো দেখা হয় না যে এই যে তদন্ত শুরু করলাম, দেখো এখানে গেলাম, ওইখানে গেলাম, এই উপাদান সংগ্রহ করলাম, এই তথ্য সংগ্রহ করলাম, এইভাবে তো হয় না। তদন্ত রিপোর্ট যখন জমা হয় এবং তদন্তর রিপোর্ট অনুযায়ী যখন অ্যাকশন শুরু হয় তখন আমরা বুঝতে পারি, হয়তো আমরা বুঝতে পারবো। যাই হোক, আমি আপনাদেরকে দুইটা নিউজ জানাবো। সেটা একটা হলো যে আমাদের বর্তমান পুলিশের আইজিপি তিনি কিছু পুলিশ হত্যা তদন্ত নিয়ে কিছু কথা বলছেন। পাশাপাশি আমাদের মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী জনাব সালাউদ্দিন আহমেদ তিনিও পুলিশের বিষয়ে কিছু কথা বলছেন এবং পোশাকের বিষয়ে কিছু কথা বলছেন। এই কথাটা আমি বলতে ভুলেই গেলাম যে পুলিশের পোশাকও কিন্তু পরিবর্তন হচ্ছে। মানে বাটপার ইউনূস যে পোশাক দিয়েছিলেন সেই পোশাকে তো আমরা দেশের সাধারণ মানুষই তো সন্তুষ্ট না, আমরা বিরক্ত যে আমাদের পুলিশ বাহিনী কারো নিচে নামিয়ে আনা হয়েছে। আর আমাদের পুলিশ বাহিনীর মধ্যে তো এটা অসন্তোষ, সেটা দৃশ্যমান আমরা বাটপার ইউনূসের শাসনামলে দেখছি। তাহলে আমাদের আজকের এই ভিডিওতে মূলত দুইটা সুসংবাদ। একটা হলো যে পুলিশের পোশাক পরিবর্তন হবে, 2 নাম্বার হলো যে পুলিশ হত্যার তদন্ত হবে। শুধু তাই নয়, শুধু পুলিশের না, সকল কিছুরই তদন্ত হবে বলে আশ্বাস দিয়েছেন আইজিপি সাহেব। দেখেন, আমি একটু আপনাদেরকে পত্রিকার ভাষায় পড়ে শোনানোর চেষ্টা করি। পুলিশ হত্যার তদন্ত প্রক্রিয়া নিয়ে সাংবাদিকদের করা প্রশ্নের জবাবে পুলিশের মহাপরিদর্শক আইজিপি মোহাম্মদ আলী হোসেন ফকির বলেছেন, শুধু পুলিশ বলছেন কেন, মানে সাংবাদিকদের বলতেছেন, সাংবাদিকরা প্রশ্ন করছেন যে আপনারা কি পুলিশ হত্যা তদন্ত করবেন না?
এই প্রশ্নের জবাবে আইজিপি সাহেব তিনি বলতেছেন শুধু পুলিশ বলতেছেন কেন, এখানে তো আমাদের পুলিশ সহ অনেক লোকই মারা গিয়েছে। এখানে বলতে 2024-এর 5ই আগস্টের আন্দোলন, অর্থাৎ 5ই আগস্টের আগে এবং পরে, খেয়াল রাখবেন 5ই আগস্টের আগে এবং পরে সকল কিছুর কিন্তু তদন্ত হবে। আইন অনুযায়ী প্রতিটি জিনিসের যা হয় সেটাই হবে, এর বাইরে আমার কোনো বক্তব্য নাই। একেবারে সাফ কথা কিন্তু জানিয়ে দিলেন। এই যে ছোট্ট করে তিনি উত্তর দিচ্ছেন না, এই ছোট্ট উত্তরের মধ্যে কিন্তু বিস্তারিতভাবে বলা আছে। যেমন ধরেন তিনি বলছেন যে শুধু পুলিশ বলতেছেন কেন, এখানে তো আরো অনেক লোকই মারা গেছে। আইন অনুযায়ী প্রতিটি জিনিসের, আইন অনুযায়ী, তাহলে আইন কিন্তু বলে না যে আপনি এটাকে রেখে এটাকে ধরেন, এটাকে ছেড়ে এটাকে, এরকম না। আইন সবার জন্য সমান। তার মানে আওয়ামী লীগের লোক যারা মারা গেছেন, ক্ষতিগ্রস্ত হয়েছেন, তাদের সেগুলোরও তদন্ত হবে, বা আন্দোলনকারীরা যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন সেটারও তদন্ত হবে, পুলিশ ক্ষতিগ্রস্ত হয়েছে সেটার, মানে সকল কিছুরই তদন্ত হবে, এটা বলা হয়েছে। তা আবার 5ই আগস্টের আগে এবং পরে। তাহলে এটা তো মানে আমি আবার একটু এক লাইনে পড়ে শোনাই, শুধু পুলিশ বলছেন কেন, এখানে তো আমাদের পুলিশ সহ অনেক লোকই মারা গিয়েছে। আইন অনুযায়ী প্রতিটি জিনিসের যা হয় সেটাই হবে, এর বাইরে আমার কোনো বক্তব্য নাই। তাহলে আইন অনুযায়ী চললে কিন্তু এটা আমরা দেখতে পাবো, আমরা সামনে দেখি। তবে আমার বিশ্বাস পুলিশ হত্যার তদন্ত অলরেডি শুরু হয়ে গেছে, তথ্যপত্র হয়তো আমাদের পুলিশ বাহিনী সংগ্রহ করা শুরু করছে। এরপর আসেন আমাদের মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী তিনি কি বলছেন সেই বিষয়ে আপনাদেরকে একটু জানানোর চেষ্টা করি। তিনি কিন্তু খুব স্পষ্ট ভাষায় বলছেন। দেখেন আমি শিরোনামটা আপনাদেরকে বলে দিই, কারো লাঠিয়াল নয়, পুলিশ হবে জনগণের বন্ধু। সালাউদ্দিন আহমেদ তিনি কথা বলছেন। যেমন তিনি প্রথমে বলছেন, স্বরাষ্ট্রমন্ত্রী ও বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেন, পুলিশ কোনো বিশেষ গোষ্ঠীর লাঠিয়াল বাহিনী নয়, বরং পুলিশ হবে জনগণের প্রকৃত বন্ধু। এটা আমরা মুখে মুখে শুনি যে পুলিশ জনগণের প্রকৃত বন্ধু হবে, কিন্তু সেরকম হয়তো আমরা শতভাগ দেখতে পারি না। যদিও এখানে একটা স্বাধীন পুলিশ কমিশন গঠন করার কথা বলা হয়েছে এবং বিএনপির নির্বাচনী ইস্তেহারে সেটা আছে। যদি সেটা তারা পালন করে এবং স্বাধীন পুলিশ কমিশন গঠন করে, তাহলে হয়তোবা এই কথাটা কার্যকর আমরা দেখতে পাবো। আর যারাই সরকারে থাকুক পুলিশকে ব্যবহার করে, এটা কম আর বেশি, এটা মেনে নিতে হবে। আমি এই বক্তব্যের পরিপ্রেক্ষিতে অবশ্যই সালাউদ্দিন আহমেদকে ধন্যবাদ জানাই। এটার জন্য বাস্তব প্রতিফলন আমরা দেখতে পারি, সেই আশাবাদ ব্যক্ত করি। তারপরে আসেন, দেখেন স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বর্তমান পোশাকে পুলিশ সন্তুষ্ট নয়, পুলিশের পোশাকে ফের পরিবর্তন আসছে, ঐতিহ্যবাহী ও মানানসই যে কোনো একটি পোশাকে পুলিশ ফিরবে বলে জানান তিনি। আমরা আশা করি পুলিশের গায়ে যে পোশাকটি মানায় এবং যে পোশাক দেখে বাংলাদেশের মানুষ অভ্যস্ত, এবং যে পোশাকে একজন ব্যক্তি সাধারণ সিভিল সোসাইটি তিনিও যদি ওই পোশাক পরেন, তারপরেও তাকে মনে হয় যে তিনি একজন পুলিশ সদস্য, সেই পোশাকই যেন পুলিশকে ফিরিয়ে দেওয়া হয়। হ্যাঁ, একটু তো হবে, একটু রদবদল বা একটু কি বলে পরিবর্তন হবে লোগোর, সেটা তাদের দল অনুযায়ী তাদের খুশি মতো, কিন্তু পুলিশের যে পোশাক, বাংলাদেশের মানুষের যে গায়ের রং, সেই রং অনুযায়ী পুলিশের যে পোশাক মানানসই অতীতে আমরা দেখছি, সেই পোশাকই যেন ফিরে আসে, সেটাই আমরা প্রত্যাশা করি। তিনি বলেন, বাংলাদেশ পুলিশের একটা ইতিবাচক প্রত্যাশা আছে, আবেদন আছে। পুলিশের সর্বস্তরের কর্মকর্তা ও সদস্যদের সঙ্গে কথা বলে আমরা সেটা অনুধাবন করেছি। তা হলো, বর্তমানে পুলিশের যে নতুন পোশাক, এই পোশাকে পুলিশের অধিকাংশ সদস্য সন্তুষ্ট নয়। এর আগে আপনাদেরকে বলছিলাম প্রায় 95%-এরও বেশি পুলিশ সদস্য সন্তুষ্ট নয়। বর্তমানে পুলিশের যে পোশাক সে সন্তুষ্ট নন, এই পোশাকে তারা অস্বস্তি বোধ করে। ফলে তারা আমরা সিদ্ধান্ত নিয়েছি, অর্থাৎ সরকারের পক্ষ থেকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, ঐতিহ্যবাহী বাংলাদেশ পুলিশ বাহিনী যাতে এমন একটি পোশাক পায় তাতে যেন তারা স্বাচ্ছন্দ্য বোধ করেন এবং সন্তুষ্ট হন। শিগগির আমরা পুলিশ বাহিনী কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করে পোশাক পরিবর্তনের সিদ্ধান্ত নেব। অবশ্যই আলোচনার মাধ্যমে পোশাক পরিবর্তনের সিদ্ধান্ত নেবেন সেই আশা করি। কিন্তু আরেকটা কিন্তু প্লাস পয়েন্ট আমাদের আছে, সেটা হলো যে অতীতের যে পোশাক, সেই পোশাক যদি দেওয়া হয় আমাদের খরচ কিন্তু অনেক কমে যাবে, কারণ অলরেডি সেটা ছিল, নতুন করে আর আমাদের খরচ করতে হচ্ছে না, হয়তো অল্প কিছু টাকা খরচ করতে হবে। শত শত কোটি টাকা তো বাটপার ইউনূস খরচ করছে পুলিশ বাহিনীর মনোবল ভেঙে দেওয়ার জন্য। আর একটা কথা আপনাদেরকে বলি, পুলিশের পোশাক বোধহয় বাটপার ইউনূসরা এই জন্যই পরিবর্তন করছিলেন যে ওই পোশাকে, মানে আগের পোশাকে যেটা পুলিশের অরিজিনাল পোশাক, সেই পোশাকে পুলিশকে দেখলে বোধহয় তাদের হৃদয় কম্পন উঠত। কারণ ওই যে যারা রাষ্ট্রীয় সম্পদ বিনষ্ট করে, থানায় লুটপাট করে, ভাঙচুর করে, অস্ত্র লুট করে, পুলিশের উপর আক্রমণ করে, তারা তো মানে আগের পোশাকে তো সেরকম সাহস পাবে না, কারণ আগের পোশাকে পুলিশের একটা মানানসই ছিল এবং পুলিশ স্বাচ্ছন্দ্যের সাথে কাজ করছে। চোর ডাকাতদের জন্য ওই পোশাকটা ছিল হচ্ছে একেবারে কি বলে যে আতঙ্কের নাম। যারা বিপদগামী, যারা চোর ডাকাত, তাদের জন্য কিন্তু ছিল হচ্ছে একেবারে আতঙ্কের নাম পুলিশ ওই পোশাক। এবং সেই পোশাকে যেন ফিরে দেওয়া হয়, পুলিশ যেন আবার সুন্দরভাবে বাংলাদেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার জন্য দেশের অভ্যন্তরে স্বাচ্ছন্দ্যের সাথে কাজ করতে পারে। আমরা সেই আশাই করি, পুলিশ যেন কারো লাঠিয়াল বাহিনী না হয় সেই প্রত্যাশাও করি। এবং পাশাপাশি সবচেয়ে জোরালো এবং গুরুত্বপূর্ণ যে দাবি রাখি সেটা হলো যে পুলিশ হত্যার তদন্ত চাই। শুধু তদন্তই না, তদন্তর পরিপ্রেক্ষিতে এটার বাস্তব অ্যাকশনও আমরা চাই, এবং এই সরকারের আমলে যেন হয় সেটা চাই। কারণ এই সরকারের আমলে হলে সরকারের কিন্তু ভাবগাম্য একটু উর্বর হবে, উন্নত হবে। কারণ আইন শৃঙ্খলা বাহিনী, যারা আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখবেন, তারা যদি নিরাপত্তা না পান, তারাই যদি আইনের সুশাসন না পান, অন্যকে আইনের সুশাসন কেমনে দেবেন? এটা কিন্তু প্রশ্ন আসে, যেটা আমরা ডক্টর ইউনূসের আমলে দেখছি। ডক্টর ইউনূস কি করছে? ইন্ডিমনিটি, দায় মুক্তি দিচ্ছে পুলিশরা, পুলিশ যে সমস্ত পুলিশ সদস্য প্রাণ হারাইছে তাদের পরিবাররা আইনের বিচার পান নাই। আমরা যার পরিপ্রেক্ষিতে দেখছি যে পুলিশকে ছোট ছোট লেজা বাচ্চারা ধমকাচ্ছে,
আমরা এই ধরনের ঘটনা দেখছি এবং কি বলে যে পুলিশকে মনে হচ্ছে হয়তো যে একটা চকিদার এরকম বানিয়ে রাখার চেষ্টা করা হয়েছে, কিন্তু সেখান থেকে ফিরে এসে পুলিশ যেন তার স্বরূপে এই কাজগুলো তার দায়িত্ব পালন করতে পারে, এইদিকে কিন্তু বর্তমান সরকারকে নজর রাখতে হবে এবং অতি দ্রুত এই কাজগুলো করতে হবে। অন্যথায় ধীরগতি হলে পরে দেখা যাক, আমাদের বাংলাদেশের আইনের কি বলে যে আইনের প্রয়োগ তো বিভিন্নভাবে হয়, যার যার মতো সুবিধা অনুযায়ী করেন। বর্তমান সরকার সেটা করবেন কিনা জানি না, তবে এখন পর্যন্ত ইতিবাচক মনে হইতেছে এবং আমরা আশা করতে পারি, আশাবাদী আমরা যে সঠিক আইনের প্রয়োগটা আমরা দেখতে পাবো। প্রিয় দর্শক, এই যে 2টা নিউজ আপনাদেরকে জানালাম, একটা হলো পুলিশের পোশাক পরিবর্তন, 3টা নিউজ। আর 2 নাম্বার হলো পুলিশ কারো লাঠিয়াল বাইনে হবে না, স্বাধীন পুলিশ কমিশন গঠন করা হবে। 3 নাম্বারে হলো পুলিশ সদস্য হাতার তদন্ত এবং সেটার আইনের প্রয়োগ। এই 3টা অতি দ্রুত দেখতেছে। ডেভিল ইনুসের পথ অনুসরণ করায় তারেক রহমানের চিঠির জবাবে দিল্লির না। আগেই বলছিলাম যে 2 নাম্বার এবং প্রতারণা করে তার জন্য চরম মূল্য দিতে হবে, করুণ পরিণতি ভোগ করতে হবে তারেক সরকারকে, এই বিএনপিকে। আপনারা জানেন কিছুদিন আগে দিল্লির উদ্দেশ্যে তারেক রহমান একটা চিঠি লিখেছেন, যে চিঠির অনেকগুলো দিকের মধ্যে তিনি দিল্লির কাছে ক্রেডিট লাইন সুবিধা চেয়েছেন। ক্রেডিট লাইনের অনেকগুলো সুবিধার মধ্যে অন্যতম সুবিধা হচ্ছে আপনি আমাকে আগে পণ্য দিবেন, আমি পণ্য নিয়ে বিক্রি করে মূল্য পরিশোধ করিব, যেখানে দিল্লি না করে দিয়েছে। কিছুদিন আগে কয়েক হাজার টন তেল নিয়ে আপনারা বিক্রি করলেন, দেশের সংকটকালীন অবস্থা কাটাইলেন। মরিচ লাগে, পেঁয়াজ লাগে, তেল লাগে, চুল লাগে, আদা লাগে, রসুন লাগে, সবকিছু। মনে রাখবেন, দেশ চালাইতে বন্ধুপ্রতিম রাষ্ট্রগুলোর সহযোগিতা প্রয়োজন। তাদের সাথে চুক্তি এবং তাদের সাথে ওয়াদা করে সেই চুক্তি ওয়াদা ভঙ্গ করে সম্ভব না, বেশি দিন টিকে থাকা কোনোভাবেই সম্ভব না। আপনারা জানেন নভেম্বর 24-এর শেষ দিকে তারেক রহমান লাইভে এসে বলতেছিলেন যে সে আসাটা আমার একার আমার উপর নির্ভর করে না। ঠিক তার কিছুদিন পরে ডিসেম্বরের 25 তারিখ দেশে আসলেন, শনিবার দিন সরকারি ছুটির দিন, নাগরিকত্ব পাইয়া 54 দিনের মাথায় প্রধানমন্ত্রী হইয়া যাওয়া একটা কাকতালীয় ব্যাপার ছিল না? নির্বাচনের আগ পর্যন্ত থেকে শুরু কইরা সংবিধান আইন অনুযায়ী গণতন্ত্র রক্ষায় সর্বোচ্চ সবকিছু তারা করে যাবেন, এই ওয়াদাগুলো করে নাই। আর সরকারে আসা শপথ নেওয়ার পরপরই আমরা দেখতেছি ডেভিল ইনুসের দেখানো পথেই তারেক রহমান হাঁটতেছে। একদিকে নিজেদেরকে স্বাধীনতার পক্ষের দল দাবি করে, অন্যদিকে জাতীয় স্মৃতিসৌধে কুখ্যাত রাজাকারদের সাথে নিয়ে তাদের সেখানে শ্রদ্ধা জানায়। আর সেখানে স্বাধীনতা নেতৃত্ব দানকারী দলের কর্মী সমর্থকরা যারা সেখানে গেছে তাদেরকে নির্বিচারে গ্রেপ্তার করা, তাদের রিমান্ডে ভরে দেওয়া। এইগুলো সেই চুক্তি বরখেলাপ নয়, ওয়াদা বরখেলাপ নয়? পাম্পে তেল নাই, ডিলারের সার নাই, গুদামে চাল নাই, ব্যাংকের টাকা নাই, সেই বিষয় নিয়ে তারেক রহমানের কোনো চিন্তা নাই। তারেক রহমানের চিন্তা 71 মহান মুক্তিযুদ্ধের ঐতিহাসিক মীমাংসিত ইতিহাস বিকৃত করার চিন্তা। তারেক রহমানের চিন্তা খাল কাটার প্রকল্প হয় না, মাটি বিক্রি করার চিন্তা। তারেক রহমানের চিন্তা কিভাবে চুক্তি এবং যে ওয়াদাগুলো করেছিল তা এক এক করে ভ্রুক্ষর করা, সেগুলো এক এক করে বরখেলাপ কইরা ক্ষমতায় টিকে থাকা সম্ভব না রে ভাতিজা, সম্ভব না। আমরা জানেন দিল্লির মধ্যে একটি ঘোষণা দিয়েছে, 71-এর গণহত্যায় আন্তর্জাতিক স্বীকৃতি এবং সেই গণহত্যায় জড়িতদের বিচারের বিষয়ে দিল্লি সর্বাত্মকভাবে সহযোগিতা করবে। সেই বিষয়ে বিএনপির বর্তমান অবস্থান কি সেইটা তাদের স্পষ্ট করতে হবে। মায় পারে নাই জামাইরে স্বাধীনতার ঘোষক বানাইতে এখন সওয়াল শুরু করছে। আরে যে লোকটা নিজে কোনোদিন কোনো জায়গায় বলে নাই আমি স্বাধীনতার ঘোষণা করতেছি, বরং তিনি বলছেন তিনি বঙ্গবন্ধুর পক্ষ থেকে পাঠ করছেন, তারে টাইনে টুনে ধরে স্বাধীনতার ঘোষক বানানোর চেষ্টা করতেছে। আর অন্যদিকে বিশ্ব ব্যাংকের লাল তালিকায় বাংলাদেশের অর্থ এবং খাদ্যস্ফীতি কোথায় গিয়ে দাঁড়াইছে? হাহাকার দুর্ভিক্ষ লেগে যাইতেছে। আজকে নানান জায়গা থেকে খবর পাই ভাই, দিনের মধ্যে প্রায় 10-12 ঘন্টায় লোডশেডিং এর মধ্যে থাকি, ঘন্টায় ঘন্টায় কারেন্ট চলে যায়। আজকে পানিতে সেচ দিবে কৃষকরা, তার জন্য সেই মেশিন চালানোর তেল নাই তাদের কাছে। 4-5 ঘন্টা হাঁটতে যায়, 1 লিটার তেল পায় পাম্প থেকে। পেট্রোল এবং অকটেন তো বাংলাদেশের গ্যাস থেকেই তৈরি হয়, তাহলে তার কেন এত অভাব? কোথায় গেছে শেখ হাসিনার রাইখা দেওয়া সেই পেট্রোল? 2 বছর ধরে তার রাইখা যাওয়া পেট্রোলে যদিও চলছে, তাহলে নতুন করে কেন আমদানি হয় নাই, উৎপাদন কেন হয় নাই? শেখ হাসিনা যে গুদামে রাইখে গেছিল যে চালগুলা 2 বছর ধরে, এবার ঈদেও আমরা দেখেছি তার রাইখে যাওয়া সেই চালগুলোই বিতরণ, নতুন করে চাল আনার হিম্মত হয় নাই। তার রাইখে যাওয়া অর্থগুলাই সবাই ভাগ বাটোয়ারা করে খাইছে। ডেভিল ইনুস লাস্ট 1 বছরের মধ্যে প্রায় 10 বিলিয়ন অর্থাৎ 45,000 কোটি টাকা সে শুধু ঋণ করেছে। সেই টাকা দিয়ে কি করছে? বড় একটা অংশ দিয়ে তিনি নাকি সরকারি কর্মচারীদের বেতন দিচ্ছে, অথচ তাদের এই বিষয়ে কোনো জবাবদিহিতা নাই। নির্বাচনের আগে গ্রামে গঞ্জে পাড়া মহল্লায় প্রত্যন্ত অঞ্চলে ঘুরে ঘুরে আওয়ামী লীগের ভোটগুলো তারা চাইছে যে আমরা স্বাধীনতা 71 মহান মুক্তিযুদ্ধকে অক্ষুণ্ণ রাখবো, আমরা আইন এবং সংবিধান অনুযায়ী কাজ করবো। ওমা, সরকার গঠনের পরই সমস্ত ওয়াদা তারা ভুলে গেছে, সমস্ত কমিটমেন্ট তারা ভুলে গেছে। কি মনে করছো তোমরা কমিটমেন্ট এবং ওয়াদা ভঙ্গ করে শান্তিপূর্ণভাবে চালাবা? এত সোজা? আওয়ামী লীগকে ওইগুলো শিখাইতে হবে না, আন্দোলন সংগ্রাম কেমনে করতে হয় এইগুলো শিখাইতে আইসেন না। বরঞ্চ স্বাধীনতার পক্ষের যতগুলো দল আছে তাদেরকে আওয়ামী লীগ রেসপেক্ট করে, কিন্তু যারা স্বাধীনতার শত্রু তারা সারা জীবনের শত্রু। রেসপেক্টটাকে দুর্বলতা ধইরা নেবেন না, সেইভাবে কাজ করুন, নয়তোবা করুণ পরিণতি ভোগ করতেই হবে। প্রিয় দর্শক, আমি আশা করছি সবগুলো ভিডিওই আপনি মনোযোগ সহকারে দেখেছেন। সেই সাথে দর্শক, এই ভিডিওগুলো সম্পর্কিত যদি কোনো তথ্য বা মতামত থাকে তাহলে তো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। নিউজটি শেষ করছি এখানেই, ফিরছে আগামী ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে। আল্লাহ হাফেজ।